এই যে বারবার একটা হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশের তরফ থেকে যে ভারতকে নাকি টুকরো টুকরো করে দেওয়া হবে, এটা কি কখনো সম্ভব? কি বলবো বলো, প্রথম কথা হচ্ছে যে সবকিছুরই যদি আমরা জবাব দিতে আরম্ভ করি তাহলে এইসব যারা এগুলোকে ছাড়ছে বাজারে তারা গুরুত্ব পেয়ে যাবে। যাই হোক, যখন তুমি প্রশ্নটা করেছো তখন আমরা একটা নিশ্চয়ই আলোচনা এটার উপরে করতে পারি। সেটা হচ্ছে যে ভারতকে সেই 12 ভূঁইয়ার যে দেশটা, সেই 12 ভূঁইয়ার দেশটাকে কিন্তু একত্রিত হয়েছিল এবং ভারতের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে, কারণ আমার নিজের পরিবারেই যে যে আমার মানে কাকা তিনি ছিলেন সেই ইয়েতে, এবং তাকে ইয়েতেও যেতে হয়েছিল সেলুলার জেলে। সেই জায়গাটাই কিন্তু ব্রিটিশ পিরিয়ডে হোক এবং তার পরবর্তী সময়ে ভারতকে কেউ দমিয়ে রাখতে পারেনি। হয়তো সময় লেগেছে, ব্রিটিশ সেই বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে পোহালে সর্বরী, সেই রাজদণ্ড এবং মানদণ্ড দুটো শুদ্ধ আমরা বিদায় দিয়েছিলাম তাতে স্বদেশে যাওয়ার জন্য। যারা এই সব কথাগুলো বলছেন, আমি জানি না তারা কারা, হয়তো বাংলাদেশ থেকেই বলছেন, অখণ্ড বাংলাদেশে কিন্তু তারা হলে এই কথাগুলো বলতেন না, এখন বলছেন কারণ তাদের দিয়ে বলানো হচ্ছে। স্যার একটু শোনাই, আপনিও শুনুন, আমরা দর্শকদেরকেও একটু শোনাই কি হুমকি দেওয়া হচ্ছে ভারতকে লক্ষ্য করে বাংলাদেশের তরফ থেকে। শুনুন। প্রয়োজন হলে আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতকে খণ্ড খণ্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। স্যার আপনিও শুনলেন মিনহাজ প্রধান, ইনি কে বলার যে ভারতকে টুকরো টুকরো করে দেবেন? শুনেছি, আগেই শুনেছি, বাট গুরুত্ব দেওয়াটা তো নয়। প্রশ্ন হচ্ছে যে এই সবগুলো এই একটা সময়, সে ঘোলা জলে মাছ ধরা বলে না, ঘোলা জলে সেই মাছ ধরার মতো এখন অনেকেই চাইছে নিজ নিজ, আমি বলবো যে বিভিন্ন দল, সে বিএনপি হোক কিংবা বাকি যে উগ্রবাদী দলগুলো রয়েছে, তারা নিজেদের অস্তিত্বটাকে আরেকটুখানি ভালোভাবে পোক্ত করার জন্য অনেক কিছু করবে। এবং তাই এটা স্বাভাবিক যে যেহেতু ভারতের বিরুদ্ধে তাদের এই আজকে এই যে প্রত্যেকটা জিনিস বিদ্বেষ, সে যতটা সে গলা ফাটিয়ে বলতে পারে তাহলে সেই বড় নেতা হয়ে যাবে। এই কাল না পরশু প্রাক্তন সৈনিকরা রাস্তায়, বাংলাদেশের প্রাক্তন সৈনিকরা তারা রাস্তায় ইয়ে করে বললো 4 দিনে আমরা কলকাতা ক্যাপচার করব। আরে ভাই, 4 দিনে 3 দিন হয়ে গেল, এখনো তো আমি বুঝতেই পারছি না যে তাহলে কোথায় এই বছরের 4 দিন না সামনের বছরের না অনাদি অনন্তকালের পরে 4 দিন। সুতরাং এই কথাগুলোই কিন্তু আমরা মানে গুরুত্ব দেব না, ওদের কথাগুলোকে কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। এখন কিভাবে হবে সেটা, প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু অনেক জায়গাতেই আজকে যদি আমরা দেখি, প্রথম আমরা 47-এ যখন আমাদের স্বাধীনতা হয় তার পরেই কিন্তু পাকিস্তান থেকে তারা পাঠিয়েছিল যে যুদ্ধে আমাদের মেজর শর্মা শহীদ হয়েছিলেন এবং তাকে মরণোত্তর হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। 62-তে চায়না চেষ্টা করেছিল, তাদের কিন্তু ফিরে যেতে হয়েছিল। আর সেই সময় আমরা একান্তভাবেই প্রস্তুত ছিলাম না, সেটাও আমাদের ভেবে দেখতে হবে। কারণ শত্রু বলে আসবে না, কারণ প্রত্যেকটা যুদ্ধে সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে এলিমেন্ট অফ সারপ্রাইজ। যত বেশি সারপ্রাইজ দেওয়া যাবে বিরোধী পক্ষকে কিংবা শত্রুকে, ততই কিন্তু ব্যাটল, আমরা যেটাকে বলি ব্যাটল হাফ ওন। সিমিলারলি আমরা পরবর্তীকালে 65-এ পাকিস্তান মিস অ্যাডভেঞ্চার করেছিল, মুক্তোর জবাব পেয়েছে। তারপরে হলো কি 71-এ ইন্দিরা গান্ধী এই অত্যাচার সহ্য করতে না পেরে তার মন্ত্রী সভা এবং চিফ অফ আর্মি স্টাফ, পরবর্তীকালে যিনি ফিল্ড মার্শাল হন, মানেকশার সঙ্গে আলোচনা করে বিএসএফ এর যিনি আমাদের ছিলেন ডিজি মিস্টার KF রুস্তমজি, ওয়ান অফ দি মোস্ট সেলিব্রেটেড পুলিশ অফিসার এভার বর্ন ইন ইন্ডিয়া, তাদের নিয়ে একটা চিন্তা ভাবনা করার পরে আমরা একটা যুদ্ধে আমরা অবতীর্ণ হই। ফর্মাল যুদ্ধটা ডিক্লেয়ার হয়েছিল 4th of December 1971,
কিন্তু তার আগে যে ক্ল্যান্ডেস্টাইন অপারেশন হচ্ছিল পাকিস্তান ইস্ট পাকিস্তানের মধ্যে দিয়ে, এবং সেটা আমি ডিটেলস যাচ্ছি না, আমার সৌভাগ্য হয়েছিল যে বেশ কিছু মিশন লিড করা সেই সময়, এবং ওয়ারের প্রস্তুতি আমরা যেটা পেয়েছিলাম নিয়েছিলাম, এবং আমরা অনেক দূর যেয়ে আমরা খণ্ড বিখণ্ড যদি সত্যি হতে ওদের ক্ষমতা হয় তার চেষ্টা করুক না, আমরা তো তৈরি আছি। স্যার আপনার অভিজ্ঞতা যদি কিছু বলেন, কারণ এইরকম যে ফাঁকা আওয়াজ, এটা কোট আনকোট ফাঁকা আওয়াজই বলবো, কারণ বাংলাদেশ এটা ফাঁকা আওয়াজই দিচ্ছে। খালিস্তানি যখন আন্দোলনটা শুরু হয়েছিল আপনার বোধহয় কিছু অভিজ্ঞতা রয়েছে, সেই সময় সম্ভবত আপনি পোস্টেড ছিলেন, আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করেন অভিজ্ঞতা। না, আমি শুধু খালিস্তান নয়, আমি সেই ইয়েতে ধরুন এই যে উলফাও ছিল, উলফারা অনেক চেষ্টা করেছিল যে আমরা ওই খণ্ডটাকে ওই অঞ্চলটাকে আমরা ওরা ছিনিয়ে নিই, এবং তার পেছনে আইএসআই এবং পাকিস্তানে বাংলাদেশের প্রচন্ড মদত ছিল। এখন সেই জায়গায় আমি খালিস্তানের কথা বলছি, খালিস্তান এটা ডিফারেন্ট টাইপ অফ অল টুগেদার অফ ইয়ে ছিল। কারণটা হচ্ছে যে খালিস্তানে মানে এই গুরুদুয়ারার ওপরে যখন হামলা হলো, কিংবা সেখান থেকে ওদের কথা মতো সেখানে যে ডেসিক্রেশন করা হয়েছিল, এবং যেটা প্রবাবলি যে প্রত্যেকটা যারা শিখ ধর্মে পালন করেন তাদের মধ্যে প্রায় সবাই অত্যন্ত মানে মানসিকভাবে আঘাত পেয়েছিলেন, যেটা আমরা পরবর্তী সেই সময় আমরা বুঝতে পেরেছিলাম। এখন খালিস্তান তারা চেষ্টা করেছে বছরের পর বছর, পাকিস্তান তাদের প্রচন্ড ভাবে করেছে, মানে সাহায্য করেছে। আমি যে জায়গাটা ছিলাম, যে এই আমায় বলতে নেই, পাঞ্জাবের একটা সবচেয়ে কঠিনতম জায়গা, সেইখানে আমি কমান্ড নিয়েছিলাম, এবং সেই কমান্ডের সময় আমরা দেখেছি যে পাকিস্তানের যে কি হাবভাব। ইনফ্যাক্ট আজকে আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমি বোধহয় প্রথম সেই সময় যে পাকিস্তানের আইএসআই এর একটা ডিটাচমেন্ট, আচ্ছা, যারা আমরা যাদের ধরেছিলাম, তারপরে আমি ডিটেলসে যাচ্ছি না, নাম ধাম, এবং ইট ওয়াজ ওয়ান অফ ইটস ওন কাইন্ড অফ অপারেশন। এখন খালিস্তানের কি হয়েছিল যে ওদের সেটা একটা পরবর্তীকালে দেখা গেল যে খালিস্তান যখনই একটা মোরালিটি থেকে তোমরা যে কেউ কোনো আন্দোলন হয় সেটা যখন পিছলে যেতে আরম্ভ করে, যখন সেটা লোভ কিংবা টাকা পয়সা কিংবা তাদের করা, তাদের থেকে জোর করে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া, যখন এই ধরনের অত্যাচার শুরু হয়, তখন কিন্তু মোরালিটায় দে আর অলরেডি কিন্তু তারা হেরে গেছে। এই যে খালিস্তানের যেটা তুমি বলছো, খালিস্তানে পাঞ্জাবে বিভিন্ন জায়গায় হয়েছে,